দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এই ভ্যালি বিচ সংলাপে আপনাদের সাথে রয়েছে আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য সহ সাম্প্রতিক আলোচিত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ খাত নিয়ে। আমরা জানি যে 1.5 বছরেরও বেশি সময় ধরে আসলে এই যে মহামারী বা অতিমারির সাথে যুদ্ধ করছে বাংলাদেশ, কেবল বাংলাদেশ নয় গোটা পৃথিবী, এবং পৃথিবীর মানুষ কিন্তু আসলে বিপর্যস্ত। যদিও আমরা দেখছি কিছু কিছু দেশ আসলে টিকা কার্যক্রমের মধ্য দিয়ে তাদের অর্থনীতি চাঙ্গা করবার চেষ্টা করছেন, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। বাংলাদেশ কিন্তু অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে সেক্ষেত্রে এখনও বহুমুখী চ্যালেঞ্জের মুখে রয়েছে। সেই চ্যালেঞ্জগুলো কি, আসলে অর্থনীতির কোন খাতগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত, এমন বিষয় তো বটেই। এর বাইরেও আসলে আমরা আজকে কথা বলতে চাই। মূলত আলোচনার শিরোনাম রেখেছি শ্রমজীবী মানুষ ও জীবন জীবিকা। এই শিরোনামে কথা বলতে চাই। মোটা দাগে আসলে সবথেকে বড় ধাক্কাটা কিন্তু আসলে নিম্ন আয়ের মানুষ এবং শ্রমজীবী মানুষের উপর গিয়ে পড়ছে, এবং এই অভিঘাতে কিন্তু তারা একদিকে কাজের সুযোগ হারাচ্ছে, অন্যদিকে অনেকেই চাকরি হারিয়েছেন, নতুন করে কাজের কোনো রকম আয়ের পথ নেই। সেই মানুষগুলোর আসলে কি করণীয় তাদের জন্য এবং সরকারের পদক্ষেপই বা কতখানি নেওয়া হলো তা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে দুজন অতিথি আজকে যুক্ত হয়েছেন। আমরা পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে পিআরআই নির্বাহী পরিচালক এবং অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদেরকে আজকে আলোচনায় সময় দেওয়ার জন্য। একই সঙ্গে আমাদের সঙ্গে একজন ব্যবসায়ী নেতা যুক্ত হয়েছেন, সাবেক সভাপতি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আমাদের সঙ্গে জনাব শামস মাহমুদ যুক্ত হয়েছেন। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আসলে মোটা দাগে বলছিলাম যে শ্রমজীবী মানুষ এবং জীবন জীবিকা এই শিরোনামে কথা বলবো। এর বাইরেও অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে কোন বিষয়গুলো আসলে অগ্রাধিকার পাওয়া উচিত তা নিয়েও কথা বলতে চাই, আপনাদের মতামত জানতে চাই, পর্যবেক্ষণের কথা জানতে চাইব। তার আগে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে। শুরুতেই যেটি বলছিলাম যে যারা একেবারে দিনমজুর বা খেটে খাওয়া মানুষ, আমি নিজেও সংবাদকর্মী হিসেবে মাঠে গিয়ে যখন দেখতে পাই যে তারা আসলে কিন্তু দৈনিক কাজের ভিত্তিতে যারা চলেন তাদের অবস্থা আসলে শোচনীয়। সেটি আসলে এই প্রতিবেদনের প্রতিপাদ্য বিষয়। চলুন সেই প্রতিবেদনটি দেখে আসি। 2-3 মাসের ঘর ভাড়া পাইব মালিকে। ঘর ভাড়া তো মিটাই চাচ্তাম, তো ঈদের সময় গেলাম গেলে দেশ না পারছি ঘর ভাড়া দিতাম, না পারছি মুক্তি পাইতাম। ময়মনসিংহ থেকে 5 বছর আগে অভাবের তাড়নায় পরিবার নিয়ে ঢাকা এসেছিলেন ভাগ্য পাল্টাতে। ভাগ্য পাল্টায়নি, বরং দিনমজুর হিসেবে পেটে ভাতে চলবেন সেই সুযোগটুকুও নেই। চোখের সামনে সাঁই সাঁই করে প্রাইভেট কার চলছে কেবল নিরুপায় কাজল মিয়ার মতো খেটে খাওয়া মানুষরা। নতুন বাজারের এই লেবার মার্কেটে সকাল থেকে অনেকেই কিন্তু আসলে অপেক্ষা করে থাকেন একটি কাজ পাবার জন্য, যারা দিনমজুর হিসেবে কাজ করেন। এবং এমন অনেককে আমরা এখানে পেয়েছি যারা আসলে একটি কাজের আশায় এই দুপুর পর্যন্ত বসে আছেন কিন্তু কাজ পাননি, এবং এই ঘর ভাড়া বকেয়া রয়েছে। তাদের পরিবার পরিজন নিয়ে আসলে তারা কি খাবেন এমন অনিশ্চয়তা দিন পার করছেন। এই মনে পর্যায়ে আসি একজনটাকে হাত পাতমো, আপনি 200 টাকা দেন, 500 টাকা দেন, বলবো কি তুমি হাত ভালো আছে, তোমার দেখতে ভালো, তোমাকে কেন টাকা দিব? নগরের পথে পথে আবারও বাড়তে শুরু করেছে সাহায্যের হাত পাতা হতদরিদ্র মানুষের সংখ্যা। অনিশ্চিত আগামীর চোরাবালিতে দোদুল্যমান এসব দরিদ্র মানুষের জন্য দ্বিতীয় ধাপে নেওয়া হয়নি কোনো বিশেষ কর্মসূচিও। নতুন বাজেটেও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রকৃত হতদরিদ্রদের ভাগ মিলেছে সামান্যই। হিসাব বলছে চলতি বাজেটে সামাজিক সুরক্ষা বেষ্টনীতে খরচ ধরা হয়েছে 1,07,500 কোটি টাকার কিছু বেশি, যা জিডিপির 3.1%। যেখানে পেনশন, মুক্তিযোদ্ধা ভাতা, সঞ্চয়পত্রের সুদ বাদ দিলে প্রকৃত দরিদ্রদের জন্য থাকে জিডিপির 1%-এরও নিচে। নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম বাড়ানো হয়েছে, কিন্তু বাড়ানো হয়েছে কনভেনশনাল জায়গাগুলোতে, অর্থাৎ বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা। কিন্তু যারা নতুন পুয়ার বা আমাদেরকে নিউ পুয়ার বলি, করোনার কারণে চাকরি হারিয়েছেন, লকডাউনের কারণে তারা কিন্তু আরো বেশি বিপর্যস্ত। বাজেটে বরাদ্দ থাকুক আর না থাকুক, এসব বিষয়ে কিন্তু বেশ বড় থোক বরাদ্দ রাখা হয়েছে এসব ইমার্জেন্সি মোকাবেলা করার জন্য। এখানে একটা বিষয় থাকে যে কিভাবে কাদের কাছে এটা পৌঁছানো হবে। করোনাকালে ঠিক কত মানুষ নতুন করে দরিদ্র হয়েছেন তা নিয়ে আছে নানা রকম হিসাব ও গবেষণা। তবে গবেষণা সংস্থা পিপিআরসির সবশেষ হিসাবে করোনাকালে নতুন করে দরিদ্র হয়েছেন প্রায় 2.5 কোটি লোক। সংক্রমণ বাড়ায় কঠোর বিধিনিষেধের সময়সীমা বাড়লেও নেওয়া হয়নি নিম্ন আয়ের মানুষের জন্য কোনো বিশেষ উদ্যোগ। সুনির্দিষ্টভাবে নতুন কোনো পরিকল্পনা যদি আপনি জানতে চান, এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে এই বিষয়টা আমার বিশ্বাস সরকারের নজরে আছে, এবং এই মুহূর্তে প্রধান কাজ হচ্ছে রোগটাকে ঠেকানো। নগর দরিদ্রদের জন্য বস্তি ও নির্দিষ্ট এলাকা চিহ্নিত করে সরকারি সহযোগিতা পৌঁছাতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা আমাদের হাতে থাকা প্রতিবেদনটি দেখছিলাম। আলোচনায় যেতে চাই শ্রমজীবী মানুষ এবং জীবন জীবিকাই শিরোনামে কথা বলবো। ডক্টর মনসুর, আমরা প্রতিবেদনটিতেও দেখছিলাম 2-1টি কেস স্টাডি যারা আসলে দিনমজুর শ্রমিক, তাদের কথা শুনছিলাম। সব মিলে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই যে দ্বিতীয় পর্যায়ে যে করোনার যে প্রাদুর্ভাব এবং আমরা
একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে আসলে চলছে। সরকারের দিক থেকে এই যে পরিকল্পনা মন্ত্রী বলছিলেন যে এখনও আসলে তারা সুনির্দিষ্ট কোনো চিন্তাও করেননি। তো এই যে অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে, সংক্রমণ আসলে কোন দিকে যাচ্ছে এবং অর্থনীতি ঠিক কবে খুলবে, তারা আসলে কবে কাজ করতে পারবে, সেই অনিশ্চয়তায় আসলে এই ধরনের পদক্ষেপগুলো একটু জোরালোভাবে নেওয়া প্রয়োজন বলে মনে করেন কিনা ডক্টর মনসুর? দেখুন, এখন আমাদের 16 মাস চলছে, 17 মাসে চলছে এই করোনা প্রাদুর্ভাব। এখনো যদি আমরা এই ইস্যুগুলোকে নিয়ে ফান্ডামেন্টাল বেসিক ইস্যু, যেটা প্রথম মাস থেকে চিন্তা করার কথা ছিল এবং চিন্তা করা হচ্ছিল, আমাকে সিদ্ধান্তে না পৌঁছায় বা কার্যকর কোনো ব্যবস্থা না নেই, সেটা আমি কিন্তু খুবই দুঃখজনক বলে মনে করি। আমি মনে করি যে বাংলাদেশে আমাদের এখনো কিছু সামর্থ্য আছে এই অতি দরিদ্র যারা এই অভিঘাতিক পর্যদস্ত হয়ে গেছে তাদের জন্য কিছুটা করার অবকাশ অবশ্যই আছে, এবং খুব সীমিত আকারে সরকার করছে, একেবারে যে করছে না তা নয়, খুব সীমিত আকারে করছে। কিছু কিছু রাজনৈতিক প্রতিষ্ঠানও কিছু খুব সীমিত আকারে করছে, কিন্তু এটা যে চাহিদা তার একটা ফ্র্যাকশন বলা যায়, আসল মূল চাহিদাটা কিন্তু মানে অপূরণীয় থেকে যাচ্ছে। এবং এখানে যেটা দরকার ছিল যে ঠিক আছে, প্রত্যেকটা লকডাউনের আগেই আমাদের চিন্তা করতে হবে, একটা লকডাউন সাধারণত 2 থেকে 3 মাস হয়, মানে শুরু থেকে শেষ পর্যন্ত একটা ওয়েব, যেটা যে ভারতের ওয়েবটা 3 মাস ছিল, 3 মাসের মধ্যে অন্তত 2 মাসের জন্য আমাদেরকে ব্যবস্থা করতে হয় এই ধরনের লকডাউন সিচুয়েশন চলা এবং সেই সময়কালে মানুষকে সাহায্য দেওয়ার কথা। এই জায়গাটাতে যদি আমরা 1,000 কোটি টাকা রাখতাম, তাহলে কিন্তু আমরা এই বস্তিবাসীদেরকে বা রাস্তার পাশে যারা ঝুপড়ি করে আছে তাদেরকে, বা দিনমজুর যারা কাজের জন্য খুঁজে বেড়াচ্ছে তাদেরকে, এই লোকগুলোকে কিন্তু আমরা একটা ড্রাই ফুড প্যাকেজ অন্ততপক্ষে দিয়ে দিতে পারলে তারা খেত। এই যে পথ শিশুরা, তারা যে এখন না খেয়ে আছে, অভুক্ত আছে, সেটার জন্য তো একটা ব্যবস্থা করার দরকার আছে। ঢাকা শহরে তো পথ শিশু অনেক। তো এই জায়গাগুলোতে আমি মনে করি যে সরকারের এবং আমাদের সিটি কর্পোরেশনগুলোর একটা নৈতিক দায়িত্ব আছে, যেটা করা উচিত বলে আমি মনে করি। এবং আমাদের দেশ অতখানি দুর্বল নয় যে আমরা 2-1 কোটি টাকা খরচ করলে পরে আমাদের অর্থনৈতিক ভঙ্গুর হয়ে যাবে, সেটা আমরা সেটা করতে পারি অবশ্যই। নিশ্চয়ই। ডক্টর মনসুর, আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা শামস মাহমুদের কাছ থেকে একটু অভিমত জানতে চাইব। জনাব শামস মাহমুদ, আসলে বড় ব্যবসায়ী ছোট ব্যবসায়ী বলে কথা নয়, সবাই আসলে ক্ষতিগ্রস্ত, সব মানুষই ক্ষতিগ্রস্ত। অর্থনীতি সচল থাকলে আসলে সব মানুষই আসলে সেটার সুফল পায়। কিন্তু এই রিপোর্টে আমরা যেটা দেখছিলাম, যে আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে এটি কি সরকারের এক ধরনের বড় দায়িত্ব নয়, যে 1.5 বছর পরে এসেও মানুষগুলো যারা আসলে দৈনন্দিন কাজের উপর নির্ভরশীল, তারা কিন্তু আসলে লকডাউন অমান্য করেও অনেক সময় তারা কাজের সন্ধানে বেরিয়ে পড়ছেন, অর্থাৎ ওই মানুষগুলো কিন্তু রাস্তায় আমরা খুঁজে পাচ্ছি তাদেরকে। তো এই জায়গায় আসলে এক ধরনের সমন্বয় প্রয়োজন কিনা, কি মনে করেন? জি, ধন্যবাদ প্রশ্নের জন্য। দেখেন, একটা জিনিস হলো যে বাংলাদেশের অর্থনীতির যে স্ট্রেংথ, আমাদের যে শক্তিটা আছে, আপনি শক্তিটা এই এখন যে বিশেষ যে সময় যাচ্ছে, আমরা যদি শক্তিটা প্রয়োগ না করি তাহলে আমার অর্থনীতি স্ট্রং হয়ে লাভটা কি? তো এটার জন্য আমি যেটা মনে করি যে সাপোজ ধরেন আপনি 2 কোটি লোক যে সার্ভেতে বলা হয়েছে যে পভার্টি লাইনের দিকে যাচ্ছে, হ্যাঁ, ওনারা কিন্তু পভার্টি লাইন ক্রস করে নেই, যাচ্ছে, মানে নতুন করে পুয়ার হচ্ছে, কিন্তু ওনাদের কিন্তু কিছু স্কিল সেট আছে, দে ওয়ার এমপ্লয়েড। তো এনাদেরকে টার্গেট করে আপনি 2 কোটি লোককে যদি টার্গেট করে 10,000 টাকা করে যদি ট্রান্সফার পেমেন্ট করেন, আপনার 20,000 কোটি টাকা আসে। 20,000 কোটি টাকা বাংলাদেশের অর্থনীতিতে কিচ্ছু না। হ্যাঁ, এখানে অনেকে বলতে পারে যে আমাদের যে জিডিপি টু ডেট যে রেশিও যেটা আছে, দিস ইজ ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, 35%, দিস ইজ ওয়ান অফ দ্য লোয়েস্ট। আমেরিকায় 120%। তো এই 20,000 কোটি টাকা যদি আপনি ট্রান্সফার পেমেন্ট করেন সবাইকে সহায়তা দেওয়ার জন্য, এই 20,000 কোটি টাকা কিন্তু আলটিমেটলি ইকোনমির মধ্যে কিন্তু ঢুকবে। এখানে কিন্তু ইকোনমির মধ্যে আবার ইনজেকশন হবে। আমেরিকায় যে 7% যে গ্রোথ রেট যেটা বলছে, এটা কোথেকে আসছে? কারণ ওরা যে স্টিমুলাস, এই ট্রান্সফার পেমেন্ট যেটা করেছিল, ওরাই স্পেন্ড করছে, এখন ওরাই ওটা খরচ করছে। তো ওটার জন্য কিন্তু ইকোনমি পিক আপ করেছে। তো এই 20,000 কোটি টাকা যদি আপনি সহায়তা দেন, হ্যাঁ, আর একটা জিনিস অনেকে বলতে পারে যে ডেফিসিট বাজেট হয়ে যাবে। ডেফিসিট বাজেট কিন্তু বাংলাদেশে কখনো, মানে আগে ছিল, কিন্তু 90 দশকের দিকে মানে 45% ছিল। আসাম স্যার, কারেক্ট মি ইফ আই এম রং, ইট ওয়াজ অ্যারাউন্ড 45%, বাট লাস্ট ডেকেডে উই হ্যাভ নোটিস যে ওই প্রুডেন্ট
ফিসক্যাল মেজারের জন্য আমাদের এডিপি যেহেতু আমরা 100% বাস্তবায়ন করতে পারি না, আমাদের কিন্তু 5%-এর নিচে সবসময় ডেফিসিট থাকে। যদিও বলা হয় 8% হবে, 7% হবে, ইটস বিলো 5% অন দ্য অ্যাভারেজ। তো আপনি যদি 20,000 কোটি টাকা যদি দেনও, যে গ্রোথ রেটটা আসবে ওইটা উইল অফসেট দ্য ডেফিসিট, আর ডেফিসিট যে শর্টফল থাকবে এটা কিন্তু এটাতে কভার হয়ে যাবে। তো সরকারের কিন্তু এইরকম উদ্যোগ নেওয়া উচিত, কারণ আমি যখন সমস্যায় পড়বো আমার অর্থনীতির কিন্তু ওই স্ট্রেংথটা আছে এই জিনিসটা করার জন্য। আলটিমেটলি কিন্তু এই 20,000 কোটি টাকা কিন্তু আমার অর্থনীতিতে আবার ঢুকবে। তো এইরকম পদক্ষেপ কিন্তু সরকারের নেওয়া উচিত আমি মনে করি। আর একটা জিনিস হলো যে এই লকডাউনের জন্য যারা ইনফর্মাল সেক্টর স্পেশালি, ধরেন এখানে একটা হলো যে আমাদের ম্যানুফ্যাকচারিং বেসড ইকোনমি আর অ্যাগ্রো বেসড ইকোনমি। তো অ্যাগ্রো বেসড ইকোনমিতে একটা বড় একটা জিনিস আছে যে ওই সিজনাল ওয়ার্কার, যারা মোবিলিটি অফ লেবার, যারা ধরেন কোনো একটা মৌসুমে কোনো জায়গায় যায়, রাজশাহীর লোক ধরেন সাতক্ষীরা মানে আপ ডাউন করে, ওনারা মোবাইল থাকে, কিন্তু লকডাউনের কারণে কিন্তু এই মোবিলিটি অফ লেবারও ছিল না। তো এটার কারণে কিন্তু ধরেন যে সংখ্যাটা বলা হচ্ছে এখানে অনেক ইনফর্মাল সেক্টরের লোকজন এফেক্টেড হয়েছে। তো সরকার যদি এরকম কিছু পদক্ষেপ নেয় এটা কিন্তু আমার মনে হয় যে এটা খুব ভালো কিছু নিয়ে আসতে পারবে। জি, জনাব শামস মাহমুদ, আমরা আপনাদের আলোচনা আরও শুনতে চাই। আমরা এই পর্যায়ে একটু রাজধানীর শ্রমজীবী মানুষ বা নিম্ন আয়ের মানুষ, আসলে রাজধানীর চিত্রটা একটু জানাতে চাই যে আসলে সেখানে আমাদের ধানমন্ডিতে আমাদের একজন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব রয়েছেন। হাবিবুল ইসলাম হাবিবের কাছ থেকে একটু জানতে চাইবো। হাবিব, যদি আমাকে শুনতে পান, আপনার কাছে যেটি জানতে চাইবো যে মোটা দাগে আমরা আজকে আলোচনা করছি বীজ সংলাপে শ্রমজীবী মানুষের জীবন জীবিকা নিয়ে, এবং রাজধানীতে আমরা দেখছিলাম যে আমাদের প্রতিবেদনেও আসলে যারা দিনমজুর, যারা রিক্সা চালক, নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু আসলে বের হন কাজের সন্ধানে, আসলে তাদের দৈনন্দিন আয়ের উপর যারা চলেন। তো সেই মানুষগুলো আসলে আপনি কেমন দেখছেন যে রাজধানীতে আসলে বেরিয়ে পড়েছে কিনা? লকডাউন আসলে তারা আসলে খুব বেশি মানতে পারছেন না যারা নিম্ন আয়ের মানুষ, সেখানকার চিত্র যদি একটু বলেন যে তারা আসলে কেন বেরিয়েছেন? নিশ্চয়ই কোনো না কোনো কাজের সন্ধানে। ধন্যবাদ বাবু। আসলে আপনার আলোচনাও আমি শুনছিলাম। আসলে রাজধানীর বাস্তব চিত্র এখন এমন যে মানুষ একেবারে নাভিশ্বাস অবস্থা তাদের, কারণ দীর্ঘ লকডাউনের যে প্রভাব, সেই প্রভাব থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ মানুষের সামনে নেই। একেবারেই এখন যে অবস্থা যে শুধুমাত্র পেটের দায়ে মানুষ বেরিয়ে পড়ছেন, শত বাধা বিপত্তি উপেক্ষা করে হলেও তারা এখন নানান কৌশল অবলম্বন করছেন মানুষ। আমি একটু আগে ছিলাম মোহাম্মদপুর বসিলা এলাকায়। ওই রুটটা দিয়ে প্রতিদিন লাখ লাখ মানুষ রাজধানীতে প্রবেশ করে, এবং বসিলা ব্রিজের ওই পারে কিন্তু অনেক মানুষের বসবাস। তো ওই এলাকায় যথারীতি নিম্ন আয়ের মানুষের বসবাস বেশি। আমি কিছু মানুষের সাথে কথা বললাম, তারা আমাকে বলছিলেন যে আসলে কোনো উপায় নেই, তারা যদি বের না হন তাহলে পরিবারের একজনের উপার্জন দিয়ে যে 4-5 জনের খাবার সরবরাহ হয় বা খাবার উপার্জন হয় সেটি বন্ধ হয়ে গেছে। তো এই অবস্থা থেকে উত্তরণ করতে হলে তারা আইন শৃঙ্খলা বাহিনীর যে বিধিনিষেধ সেটি উপেক্ষা করে নানান কৌশল অবলম্বন করছেন। সবচেয়ে আশঙ্কাজনক যে বিষয়, এই অবস্থা থেকে যদি দ্রুত উত্তরণ করা না যায় বা এই অবস্থা থেকে দ্রুত যদি পরিবর্তন না হয়, তাহলে মানুষ হয়তোবা অসৎ উপায় অবলম্বন থেকে শুরু করে নানান ধরনের অপকৌশল অবলম্বন করবে, এমনটাই মানুষের কথা থেকে আমার কাছে মনে হয়েছে। আমার পেছনে রয়েছে দেখছেন যে রিক্সা চালক কয়েকজন, আমি তাদের এক দুইজনে একটু কথা বলতে চাই। আপনি এই করোনাকালীন সময়ে রিক্সা চালাচ্ছেন, দীর্ঘদিন লকডাউনে থেকে আপনার অবস্থা কি, অর্থনৈতিক অবস্থা কি বা ইনকাম কেমন হচ্ছে? এখন ইনকাম অনেক কম হয়ে গেছে। আগে ইনকাম করতাম 1000-1200 টাকা, এখন দিন গেলে 500 টাকা হয় না। আচ্ছা, আপনার পরিবারের সদস্য কয়জন? আমার পরিবারের সদস্য 6 জন। আপনি একাই উপার্জন করেন না আর কেউ করেন? না, শুধু আমি একাই। আচ্ছা, তাহলে কি এখন সংসার চলে ঠিক মতো? ঠিক মতো সংসার চললেও কয়েকটু অনেক কষ্টে আছি। কষ্টে আছেন? এখানে বিশেষ করে যারা রিক্সা চালক, রাজধানীতে আসলে যারা প্রচুর রিক্সা চালক রয়েছে, আপনি তাদের একটি প্রতিচ্ছবি দেখলেন। এখানে দু একজন চায়ের দোকান বা ফুটপাতে যারা বেচা বিক্রি করেন তাদের সাথে একটু কথা বলবো। বেচা কেনা কেমন? ও আচ্ছা, আপনি কথা বলতে পারেন না, দুঃখিত। চাচা, আপনার বেচা কেনা কেমন বলেন তো? বেচা কেনা বেশি ভালো না। ভালো না? কি সংসার চলছে ঠিক মতো?
না সংসার চলে না তো এটা খালি আপনার পরিবারে কয়জন সদস্য? আমরা দুই বাচ্চা আর দুইজন, চারজন। আচ্ছা, তো এখন কি কষ্ট হচ্ছে পরিবারের হাল ধরতে? কষ্ট করে তো চলতেছে, কষ্ট করে তো চলতেছে। কি চান এখন, কি করা উচিত, কি মনে করেন? মনে করতেছি তো ওই যে এটাই, আর কি করবা। আসলে বাবু, আসলে মানুষের অবস্থাটা এমন যে তাদের ঘুরে দাঁড়ানোর পথটা খুবই সংকুচিত হয়ে এসেছে। এখন দরকার সার্বিক একটি উদ্যোগ, সরকার থেকে শুরু করে ধনাঢ্য বা উচ্চবিত্ত যারা রয়েছেন, ব্যবসায়ী যারা রয়েছেন, সবারই কিন্তু সবার পাশে দাঁড়ানোর ছাড়া আসলে এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। তবে লকডাউনের যে চিত্র সেটি অনেকটা শিথিল হয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী বেশ খানিকটা ঢিলেঢালা, অনেক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হচ্ছে সাধারণ মানুষের সাথে। খেটে খাওয়া মানুষ তারা বের হতে পারছেন না, তারা অনেক ধরনের রূঢ় আচরণ করে ফেলছেন। এই ধরনের অবস্থা মানুষের আসলে অনেকটা ভালো একটি জায়গায় যাওয়ার পথটা রুদ্ধ হয়ে আসছে। তো এই পরিস্থিতি থেকে উত্তরণ হোক বা এই পরিস্থিতি স্বাভাবিক হোক, সেই প্রত্যাশা আজকের মতো এখান থেকে শেষ করছি। ফিরছি স্টুডিওতে। বাবু। জি হাবিব, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম আসলে যে সেখানে ঝালমুড়ি বিক্রেতা, চা বিক্রেতা সবাই আসলে চলছেন, কারণ আসলে এই চা বিক্রেতা হয়তো তার চায়ের বিক্রির আয় থেকেই আসলে তার সংসার চালান, যে কারণে তিনি আসলে নিয়ম না মেনেই রাস্তায় বেরিয়ে পড়েছেন। ডক্টর মনসুর এবং জনাব শামস মাহমুদ, আমরা এই বিষয় নিয়ে আরও আলোচনা করবো। এই পর্যায়ে আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, এই ভ্যালি বিচ সংলাপে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ভ্যালি বিচ সংলাপে। আমরা আজকে কথা বলছি শ্রমজীবী মানুষ ও জীবন জীবিকা এই শিরোনামে। আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত রয়েছেন, জনাব শামস মাহমুদ, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি, এবং একই সঙ্গে ডক্টর আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক পেয়ারা এবং অর্থনীতিবিদ। দুজনকে আরও একবার স্বাগত জানাই। আমরা আসলে বিরতির আগে যে বিষয়গুলো জানছিলাম আপনাদের কাছ থেকে, যে এবং একই সঙ্গে আমরা কিন্তু সরাসরি আমাদের সহকর্মীও দেখাচ্ছিলেন যে ঢাকার রাস্তাঘাটে কিন্তু আসলে ঢিমেতালে গাড়ি চলছে। শ্রমজীবী মানুষটাও আসলে তারা জীবিকার তাড়নায় আসলে তারা পথে আসতে বাধ্য হচ্ছেন। যারা একেবারে ফুটপাত ব্যবসায়ী, তারা তো আসলে আয়ের পথ দীর্ঘদিন ধরে আসলে তাদের বন্ধ ছিল, নানানভাবে তারা নানা কৌশলে চেষ্টা চালিয়ে গেছেন, কিন্তু তারা অনেকে আসলে বেরিয়ে আসছেন। তো এই যে ডক্টর মনসুর, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে মানুষ আসলে বেরিয়ে আসছেন, এর থেকে কি বোঝা যায় যে আসলে আমরা সরকারের দিক থেকে একদিকে লকডাউন দিচ্ছি, কিন্তু তাদের জন্য বিকল্প উৎস বা বিকল্প কর্মসংস্থান বা বিকল্প কাজের সুযোগ কতখানি আসলে তৈরি করতে পারছি, সেই দায়টি আসলে কার, এবং সেটি আসলে আদৌ বাংলাদেশের বাস্তবতায় করা সম্ভব কিনা? বাংলাদেশের বাস্তবতা এটা করা কঠিন, সেটা আমি স্বীকার করি। আমাদের অনেক দরিদ্র লোক, আমাদের সম্পদ সীমিত, কিন্তু আমাদের কিছু তো করতে হবে, এবং কিছু সময়ের জন্য হলেও কিছু করতে হবে। এবং লকডাউন হচ্ছে সেই একটা সময়, যদি আমরা 14 দিনকে সাকসেসফুলি করতে পারি, তাহলে কিন্তু আমরা এই রোগের সংক্রমণটাকে অনেকটাই ফ্ল্যাটেন করে দিতে পারি। এবং সেই জন্য কিছু বিনিয়োগ যদি করতে হয়, আমার মনে হয় সেটা খুবই সামাজিকভাবে একটা পাবলিক গুডস ক্রিয়েট করবে, যেটা আমরা করতে পারি। কিন্তু আমি দুটো বিষয়ে কথা বলছিলাম। একটা হচ্ছে যে যারা কাজ হারিয়েছেন এবং দীর্ঘ সময় ধরে কাজ পাচ্ছেন না, তাদের জন্য এক ধরনের ব্যবস্থা, সেটাও সাময়িক, কিন্তু 1 বছরের জন্য অনুষ্ঠিত ব্যবস্থা। আরেকটা হচ্ছে যারা লকডাউন চলাকালীন সময় যে ভাসমান যে জনগোষ্ঠী আছে, যারা দিন আনে দিন খায়, তারা কিন্তু চাকরিচ্যুত নয়, তারা চাকরি করতেন না, তারা সার্ভিস সেক্টরের সাথে মোস্টলি রিলেটেড, কনস্ট্রাকশন সেক্টরের সাথে রিলেটেড, বা ট্রাক মালিক, ট্রাক এবং বাসের শ্রমিক, তারা এই ধরনের গোষ্ঠী মানে শ্রমিকরা কিন্তু খুবই কষ্টের মধ্যে আছে। আমি কালকে দেখছিলাম এই একটা বাস স্ট্যান্ডে, তারা দিনের পর দিন বাসের মধ্যে ঘুমাচ্ছে, খাচ্ছে, তাদের মালিকরাও তাদের কিছু পাঠাচ্ছে না, তাদের যে অ্যাসোসিয়েশন যারা প্রতিদিন চাঁদা তুলতো তাদেরকে এখন আর খুঁজে পাওয়া যায়। কিন্তু এই যে শ্রমিকগুলো, তারা কিন্তু ওই বাসে ঘুমায়, তারা ওইখানেই কষ্ট সৃষ্টি করে নিজের জমানো টাকা দিয়ে তারা পাহারা দিচ্ছে ওই বাসটাকে, তারা কিন্তু সেখানেই আছে, ভবিষ্যতে আবার বাস চললে পরে আমি এখানে চাকরিটা পাবো, এই আশায়। এই জনগোষ্ঠীগুলোকে কি আমাদের দেখার যায় না? তা তো দৃশ্যমান, তা তো অদৃশ্য নয়। এটাই আমি মনে করি যে এখানে সোশ্যাল মোবিলাইজেশনের দরকার আছে, মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, এবং একই সাথে সরকারের একটু এখানে সিস্টেমেটিক ওয়েতে এগিয়ে আসতে হবে। আইসোলেটেড না, একটু ছিটাফোটা দিলামই করলাম সেটা নয়, একটা এক ধরনের স্থায়ী ব্যবস্থা করা, যাতে মানুষ জানে যে ওটার মাধ্যমে আমি একটু পাবো একটা জিনিস। জি ডক্টর মনসুর,
এই ক্ষেত্রে আমরা দেখেছি যে যখন সরকারের কাছে আসলে এর আগেও দেখেছি যে সুনির্দিষ্ট ডেটার অভাব থাকে, সেই ডেটাতে ঘাটতি থাকে, সঠিক মানুষের কাছে আসলে সহযোগিতা পৌঁছায় না। প্রণোদনার অর্থ নিয়ে আমরা দেখেছি প্রধানমন্ত্রী যখন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে টাকা দিচ্ছিলেন, সেখানে একই নম্বর এসছে একাধিকবার। তো এই যে দুর্নীতি, আমাদের যে চেইনটি, এই সরবরাহ ব্যবস্থার মধ্যে আমরা দেখেছি এই যে অ্যাসোসিয়েশনের কথা বললেন, সেই অ্যাসোসিয়েশনগুলোও আসলে কতখানি ভূমিকা রাখে সেটি প্রশ্ন সাপেক্ষ কিনা, এবং এই সার্বিকভাবে এখানে দুর্নীতি একটি বড় কারণ কিনা, যে তৃণমূলের কাছে বা প্রকৃত সুবিধাভোগীর কাছে আসলে আমরা কখনোই ঠিকঠাক সহযোগিতাটা আসলে দুর্যোগেও পৌঁছাতে পারি না। দেখুন, আমাদের এখনকার দিনে প্রযুক্তির যুগ, আমরা কি একটা সুযোগ দিতে পারি না? জি, ডক্টর মনসুর, আপনার সাউন্ডটি সম্ভবত মিউট হয়ে গিয়েছে, একটু আনমিউট করে যদি আরেকবার বলেন, আমরা শুনতে পাচ্ছি। আমি যেটা বলছি যে এখন শুনতে পাচ্ছি। এখন তো প্রযুক্তির যুগ, আমরা SMS এর মাধ্যমে কিন্তু অনেক তথ্য জানতে পারবো একটা শহরে কে কোথায় আছে এবং তার সাহায্যের দরকার কি, এবং লোক পাঠিয়েই কিন্তু সেই জায়গাটা সমাধান করে ফেলা যায়। এবং সেখানে সমাজকর্মীদেরকেও আমরা মোবিলাইজ করতে পারি টু রিচ আউট টু দেম, যে তারা আসলে ওই জায়গাটাতে আছে কিনা, কষ্টের মধ্যে আছে কিনা। এই ভেরিফিকেশনটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা তাদেরকে সাহায্য দিতে পারি। সরকার এখনো সেই সনাতনী তালিকা নির্ভর একটা প্রতিষ্ঠানের উপর ভরসা করে বসে আছে, যে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটা সেটা অনেকাংশে ব্যর্থ হয়েছে। কারণ হচ্ছে তালিকাটা এসেছিল ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান মেম্বার সাহেবের কাছ থেকে, এবং সেখানে তারা একসাথে 10টা নাম্বার দিয়ে দিয়েছে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার গুলো একই নাম্বারে রেখেছে, 10টা নাম, আলাদা টেলিফোন নাম্বার, এগুলো সব অনেক রকমের মানে গোজামিল দিয়ে টাকা আত্মসাতের প্রচেষ্টা করেছিল, এগুলো ধরা পড়েছে। এখনকার দিনে তো আমাদের সেই ব্রিটিশ আমলের সেই তালিকা নিয়ে চিন্তা করাটা উচিত। আমরা তো সরাসরি যারা এফেক্টেড, ইম্প্যাক্টেড, তাদের কাছে যেতে পারি, তারাই তো এনলিস্ট করতে পারে তাদেরকে। শুধু তাদের এখন তো একটু মোবাইল ফোন তো একটা যে কোনো কারোর কাছে আছে, রিক্সার কাছেও আছে, সে তো করতে পারে না। এটা জন্য একটা SMS এর দরকার শুধু, এবং সামনে কাউকে দিয়ে ওটা করাতে পারে, আশেপাশে কাউকে তার ফোন দিয়ে, যাতে তাকে আমরা খুঁজে বের করতে পারি। এবং তার যে হিস্ট্রিটা, তার যে টপ আপ হিস্ট্রি, সেটাও বলে দেবে যে তার আসলে সামর্থ্য কতখানি। সে কি 20 টাকা 20 টাকা টপ আপ করে, নাকি সে 200 টাকা 500 টাকা 1000 টাকা টপ আপ করে, সেটা দেখলে আমরা বলতে পারি যে লোকটা গরিব। আমরা তার বিকাশের হিস্ট্রি আমরা দেখতে পারি। অনেক কিছুই কিন্তু আজকাল অ্যাভেলেবল আছে, যেগুলো একটা অফিসে বসে সরকারি কর্মকর্তারা একটু টেকনোলজি ব্যবহার করলে এগুলোর মাধ্যমে তারা ছাঁকনির কাজ করতে পারে, যে কাদেরকে আমরা দেবো, কাদেরকে আমরা দেবো, এটা তারা এখানে দোষী করতে পারে। জি, ডক্টর মনসুর, অনেক ধন্যবাদ আপনার পর্যবেক্ষণ এবং পরামর্শের জন্য। আমরা আবারও আসবো আপনার কাছে। শামস মাহমুদ, আপনার কাছে একটু জানতে চাইবো একই বিষয়। আসলে সার্বিকভাবে আসলে এখন আসলে দ্বিতীয় পর্যায়ে আপনারা ব্যবসায়ীরা আসলে কি মনে করছেন যে প্রণোদনা নিয়ে অথবা নতুন করে যে ধরনের সংক্রমণ আসলে ছড়াচ্ছে, এই মুহূর্তে অর্থনীতিকে ঘুরে দাঁড়াবার ক্ষেত্রে বা পুনরুজ্জীবনের ক্ষেত্রে কি ধরনের উদ্যোগ বা উদ্যম প্রয়োজন বলে মনে করেন? জি, দেখেন বাবু ভাই, এখানে বাংলাদেশের ইতিহাসে মনে লাস্ট ডেকেডে লোয়েস্ট প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ ছিল আমাদের। তো এইটাই কিন্তু মানে এর থেকে বড় কোনো ইন্ডিকেশন নাই তো, যেখানে সরকার ধরছে 15% এখানে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট করবে, 14% ইনভেস্টমেন্ট করবে, কিন্তু টার্গেটের গত 3 বছর ধরে 8%-এর নিচে ছিল, তারপরে এই বছর ইজ দ্য লোয়েস্ট। তো আর যেখানে আমরা সবসময় বলতাম যে ইন্টারেস্ট রেট হাই, ইনভেস্টমেন্ট করতে পারছি না, ওখানে কিন্তু সরকার একটা যে ভালো কাজ করেছে যে ইন্টারেস্ট রেটটা ক্যাপ করে দিয়েছে। তো ক্যাপ করার পরও কিন্তু ইনভেস্টমেন্টটা হচ্ছে না। আর এখানে কিন্তু একটা জিনিস যে সরকারের করতে লাগতো, ওটা হলো যে এফডিআই আসবে বাংলাদেশে, এফডিআই লং রানে আসবে, বাট দ্যাট ইজ নট আ সলিউশন। বাংলাদেশের গ্রোথের যে হিস্ট্রি, যে স্টোরি অফ বাংলাদেশ, এটা কিন্তু প্রাইভেট সেক্টর এনেবলড বাই গভর্নমেন্ট পলিসিস। আমরা কিন্তু গভর্নমেন্টের সহায়তা নিয়ে সামনের দিকে এগিয়ে গেছে, এটাই কিন্তু আমাদের সাকসেস স্টোরি। তো লোকাল ইনভেস্টরদের প্রতি সরকারের কিছু দৃষ্টি দিতে লাগবে। এখানে যে রিফর্ম যেটা প্রয়োজন, রিফর্ম গুলো নেসেসারি রিফর্ম, কারণ অনেক কিছু হচ্ছে এখানে, ভালো অনেক কিছু হচ্ছে, কিন্তু কিছু রিফর্ম আমাদের লাগবে। এই রিফর্ম যতদিন না করবে ইনভেস্টমেন্ট কিন্তু পিক আপ করবে না। তো এটা একটা জিনিস। আর সেকেন্ড যে ওয়েভের যে কারণে যেটা হবে, এখানে ওয়ার্কিং ক্যাপিটাল সহায়তা লাগবেই, ছোট হোক বড় হোক। কারণ বড়দের যেমন গত বছর যে মাননীয় প্রধানমন্ত্রী যে ধরেন স্যালারি পেমেন্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য, আরএমজির জন্য যে সহায়তা দিয়েছিলেন, দেখেন ওটার আজকে কিন্তু আমরা সুফলটা পাচ্ছি।
গত বছরের যে সাপোর্টটা দেওয়া হয়েছিল ওটা জি। আজকে সুফলটা পাচ্ছি, যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু অত ধরেন ধাক্কা খায়নি, একটা স্টেবিলিটি আছে। হ্যাঁ হ্যাঁ, অর্ডার কিছু কমেছে কিন্তু স্টেবল হয়ে আছে ইন্ডাস্ট্রিটা। তো এখানে আমি খালি একটা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছি, আমাদের লেদার সেক্টরের কথা বলছি না, ট্যুরিজম ইন্টারনাল ইকোনমিতে যেমন ট্যুরিজম সেক্টর ওটার কথাও বলছি না, ট্রান্সপোর্টেশন সেক্টরটা বড় একটা সেক্টর ওটার কথাও বলছি না, আপনি রিয়েল এস্টেট সেক্টরের কথা বলেন, রিয়েল এস্টেট সেক্টর হ্যাঁ মেগা প্রজেক্টের ওটা আলাদা ভিন্ন হিসাব, কিন্তু ঢাকার তারপর শহরগুলোর বাইরে যে রিয়েল এস্টেট যে মার্কেট গুলো আছে ওখানে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ ধরেন আমি একটা বাসা বানানোর জন্য উদ্যোগ নিলাম, এখন আমার হাতে টাকা জি। নেই, আমি কিন্তু কাজ বন্ধ করে রেখেছি। তো এই জিনিসগুলো কিন্তু সরকারের দেখতে লাগবে যে লোকাল ইনভেস্টরদেরকে কিভাবে উৎসাহ করা যায়। আর তারপর প্রণোদনার কথা আমি বললামই না, সিএসএমই সেক্টরের জন্য ছিল যেটা, কারণ ওয়ার্কিং ক্যাপিটাল আমার না যত লাগে, ছোট যে উদ্যোক্তা ওনার আরো বেশি প্রয়োজন হয়। তো আমরা শুরু থেকে বলছিলাম অল্টারনেটিভ ক্রেডিট মানে ক্রেডিট স্কোরিং সিস্টেম, যে বিকাশ নগদ ডিজিটাল যে পেমেন্ট গুলো করলাম ওটার উপর বেস করে একটা ক্রেডিট হিস্ট্রি যাতে করে, ওটারও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তো এইভাবে যদি চলে তাহলে কিন্তু মানে হ্যাফাজেটলি হচ্ছে জিনিসগুলা। কিন্তু আবার ভালো দিক যেটা দেখেন, ডিজিটালি সরকার যদি কিছু করতে চায় ওনারা কিন্তু করতে পারে। এটার ভালো একটা উদাহরণ হলো যে আমরা যখন করোনা টেস্ট করি, যেভাবে রিপোর্টটা আমার SMS এ চলে আসে আমার ফোনে, খুব সুন্দর একটা সিস্টেম। আবার রেজিস্ট্রেশনের সিস্টেমটা কিন্তু খুব সুন্দর করে দিয়েছে, যে এনআইডি জি, সাথে ডাইরেক্টলি কানেক্টেড, নিশ্চয়ই। সব প্রিন্ট হয়। তো আসলে- এটা ভেরি আনফরচুনেট। জি, আসলে সমন্বিতভাবে বা সরকার আন্তরিকভাবে চাইলে সেটি আসলে বাস্তবায়ন সম্ভব, সেটি এই যে উদাহরণটি আপনি দিলেন সেটি দিয়ে আসলে বোঝা যায়। আমরা আরও কথা বলবো, এই পর্যায়ে আরেকটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, ইভ্যালি বীজ সংলাপে আমরা আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আশা করি আমাদের সাথে থাকবে। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি ভ্যালি বীজ সংলাপে। আমরা কথা বলছি শ্রমজীবী মানুষ জীবন জীবিকা এই শিরোনামে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমরা অনুষ্ঠানের শেষ ভাগে রয়েছি ডক্টর হাসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক পিআরআ এবং অর্থনীতিবিদ। আপনার কাছ থেকে আপনার শেষ বক্তব্য একটু জানতে চাইবো যে সার্বিকভাবে আসলে অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলছিলেন, অনেকগুলো সংকটের কথা বলছিলেন। আমাদের আসলে নিম্ন আয়ের মানুষের জন্য যে কী ধরনের পলিসি হওয়া উচিত এবং সরকার আসলে আন্তরিকভাবে চাইলে সেটি যে সম্ভব, তার অনেকগুলো উদাহরণ আমরা পাচ্ছিলাম শামস মাহমুদের কাছ থেকে। ডক্টর মনসুর, মোটা দাগে আসলে অর্থনীতি সচল রাখাটা সব থেকে বোধহয় জরুরি, যে যেটির সুফল আসলে সব শ্রেণীর মানুষ আসলে পাবেন। এই সচল রাখবার ক্ষেত্রে টিকা কার্যক্রম তো একটি পদক্ষেপ অবশ্যই, এবং সেটি আসলে কতখানি সমন্বিতভাবে হচ্ছে বা কতখানি দ্রুততার সাথে হচ্ছে বলে মনে করেন, বা আপনার পর্যবেক্ষণ থেকে যদি বলেন যে এই মুহূর্তে অর্থনীতিকে সচল করবার ক্ষেত্রে আমাদের কোন বিষয়গুলো একটু অগ্রাধিকার বা প্রাধিকার ভিত্তিক হওয়া উচিত? দেখুন, অর্থনীতির অবস্থা কিন্তু খুব ভালো না, যদিও রপ্তানি খাতে গত বছর 15% বৃদ্ধি হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা এখন 2018-19 সালের টাইপের রপ্তানির পরিমাণটা কম। কাজে আমরা কিন্তু এখনো অরিজিনাল বেস লেভেলে এখন যেতে পারি না, ইভেন রপ্তানির ক্ষেত্রে যেটা খাতটা ভালো হচ্ছে। আর অন্যান্য খাতের কথা যদি বিনিয়োগের পরিবেশের কথা বলি, বিনিয়োগ হচ্ছে এখনো পর্যন্ত টার্ম লোন নেগেটিভে আছে, আমাদের আমদানি ক্যাপিটাল মেশিনারিজের আমদানি সেটাও নেগেটিভে আছে বিশাল আকারে। তো এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, এবং সম্ভাবনা নয় যতদিন পর্যন্ত আমরা ভ্যাকসিনেশনে আমরা একটা থ্রেশহোল্ড ক্রস করতে পারবো। আমি মনে করি যে এখন সর্বোত্তম চেষ্টা নিতে হবে যে ভ্যাকসিনেশন প্রোগ্রামটাকে কিভাবে আমরা পুনরুজ্জীবিত করতে পারি। ভারতের চ্যালেঞ্জ কি, ভারতের ভ্যাকসিন আছে কিন্তু তারা কিন্তু দিতে পারছে। বাংলাদেশের যদি অবস্থা না হয়, এটা কিন্তু পৃথিবীর একটা বড় চ্যালেঞ্জ, যে ভারতের দরকার হচ্ছে 8.7 মিলিয়ন করে, 87 লক্ষ করে প্রতিদিন দেওয়া, যদি তারা তাদের টার্গেট অ্যাচিভ করতে পারে। তারা দিচ্ছে মাত্র 4.5 মিলিয়ন, 45 লক্ষ, বিশাল গ্যাপ। তাদের কিন্তু ভ্যাকসিন আছে, তারপরেও পাচ্ছে না। আমাদেরও কিন্তু ভ্যাকসিন একসময় আসবে। আমি মনে করি ভ্যাকসিন এখন নাই, সরকার চেষ্টা করছে, সৎ উদ্দেশ্য নিয়ে চেষ্টা করছে, ভ্যাকসিন আসবে। ভ্যাকসিন এখনই আসবে না অত পরিমাণে, হয়তো এই মাসে বছরের শেষ নাগাদ আমরা প্রচুর ভ্যাকসিন পেয়ে যাবো। কিন্তু তখন কি আমরা রেডি থাকবো? আমাদের সোশ্যাল মোবিলাইজেশন কি কমপ্লিট হবে? আমাদের 60% বা 80% লোক যেটা বলছেন প্রাইম মিনিস্টার, সেটা দেওয়ার জন্য যে বিশাল কর্মযজ্ঞ সৃষ্টি করতে হবে। 25 থেকে 26 কোটি ডোজ টিকা দিতে হবে 2 ধাপে প্রতিটি লোককে, এই 80% লোককে। সেটার জন্য কি আমরা প্রস্তুত? সেটার জন্য যে 15 থেকে 20 লক্ষ করে লোককে প্রতিদিন টিকা দিতে হবে, সেই প্রস্তুতি কি আমাদের আছে? সেই মোবিলাইজেশনটা, সেটা কি এই আমাদের আমলাতান্ত্রিক প্রথা দিয়ে হবে? এই অ্যাপের মাধ্যমে করা সম্ভব হবে? আমার তো মনে হয়, আমাকে মনে হয় অ্যাপ থাকবে, কিন্তু সাথে আমাদেরকে একেবারে গ্রামে গিয়ে ফিল্ড লেভেলে তাদেরকে অ্যাপ্রোচ করে তাদেরকে টিকা দিতে হবে। এই কাজগুলো না করতে পারলে আমাদের দেশে কিন্তু সংক্রমণ থেকেই যাবে, আমাদের লকডাউন টু লকডাউন আমরা চলতেই থাকবো, সেটা কোনো সলিউশন হতে পারে না। আমাদেরকে বের হয়ে আসতে হবে। কাজেই
আমি আশা করব সরকার অন্তত পক্ষে আগামী 1 বছরকে লক্ষ্য রেখে 4 মাস পর থেকে বিশাল আকারের টিকাদান কর্মসূচি করুক। এখন না হয় ছোট আকারে করুক, কারণ সেই পরিমাণ টিকা নাই। যখন আসবে তখন যেন আমরা সেটাকে পুরোদমে ব্যবহার করতে পারি, জি নিশ্চয়ই, অন্যান্য দেশের মতো আটকে না। জি আমরাও সেটি আসলে প্রত্যাশা করি, কেননা অর্থনীতি সচল করবার ক্ষেত্রে এর কোনো আসলে বিকল্প নেই যে টিকা বাস্তবায়নের মধ্য দিয়েই আসলে আমাদেরকে এগিয়ে যেতে হবে। জনাব শামস মাহমুদ, আপনার কাছে ওই একই বিষয় আসলে জানতে চাইব। মোটা দাগে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। অর্থনীতি সচল করবার ক্ষেত্রে ডক্টর মনসুরও বলছিলেন টিকা কার্যক্রমের কথা, পাশাপাশি আমরা আসলে অনেক রপ্তানি খাত থেকে শুরু করে অন্যান্য খাতের আমরা দেখছি ভঙ্গুর অবস্থা। সেইগুলোর বিনিয়োগের কথা আপনি বলছিলেন, দেশি বিদেশি বিনিয়োগ, সেই বিনিয়োগের জায়গাগুলোকে আসলে এখন থেকে আমরা একটু স্বল্পমেয়াদী বা মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো কী হওয়া উচিত, যেটি আমরা আসলে আমাদের টিকা পরবর্তী অর্থনীতিকে সচল করবার ক্ষেত্রে আরও বেশি গতিশীল করতে পারে বা সহজ করতে পারে? জি বাবু ভাই, দেখেন এখানে একটা জিনিস হলো যে আমরা রিসেন্টলি যেটা দেখছি যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এক্সপোর্টটা বাড়ছে, বাট প্রাইস কমছে। আমার কিন্তু পার ইউনিট প্রাইস ইজ কামিং ডাউন, ওটা কিন্তু আমরা অ্যাড্রেস করছি না। আমরা অন্য, তারপর ধরুন এবার গার্মেন্টস সেক্টরের কথা যদি বলি, গার্মেন্টস সেক্টরে পার্টিকুলার সাবসেক্টরস আর ডুইং গুড, যেমন নিট, গেঞ্জি, টি শার্ট, হ্যাঁ এগুলো ভালো করছে। কিন্তু আমরা এত যে গত 4 বছর ধরে যে বললাম ডাইভার্সিফিকেশন করেন, ভ্যালুয়েশন করেন, যারা ডাইভার্সিফিকেশন করতে গিয়েছে, এই যে স্যুট তারপরে জ্যাকেট ট্যাকেট বানিয়েছে, ওনারা সবাই কিন্তু ওনাদের কিন্তু মার্কেট ডাউন। তো আমরাই তো বললাম ওনাদেরকে যে আপনারা ভ্যালুয়েশনের জন্য এগুলো করেন। এখন যখন ওনারা করেছে, ওনাদের তো মার্কেট নেই, ওনারা স্যুট এখন কে পড়বে? তো এইগুলা সরকারের কিন্তু একটা আমল নিতে লাগবে যে একটা পলিসি যখন নিবেন যাতে সাস্টেনেবল যাতে থাকে। লেদার ইন্ডাস্ট্রির একই কথা, যে এই আপনার বেসিক ইয়েতে ওই ইটিপি আজকেও হয়নি, এটা কত বছর ধরে, এটা নেক্সট জেনারেশন চলে যাবে, এটা আনফরচুনেট থিং। তো সরকার যদি এইরকম করে যদি কাজ হয়, কারণ আমরা ভালো দিকগুলো দেখছি, ইকোনমিক জোন ক্রিয়েশন বলেন, প্ল্যান্ট ওয়েতে আগানো বলেন, ভালো দিকগুলো দেখছি, কিন্তু এখানে যদি এসব জিনিস থাকে এইভাবে কিন্তু সামনের দিকে যাওয়া যাবে না। আর আরেকটা হলো ভ্যাকসিনেশন ইজ দ্য কি। ভ্যাকসিনেশন পাকিস্তান একটা খুব ভালো জিনিস করেছে যে আপনি যদি ভ্যাকসিন না নেন, আপনার সিম কার্ডটা ব্লক করে দিচ্ছে ওরা। তো পিপল আর ফোর্স টু গো অ্যান্ড টেক দ্য ভ্যাকসিন। তো এরকম পদক্ষেপ কিন্তু সরকারের এখন থেকে নিতে লাগবে, মানে যদি করেন। তারপর মোবিলাইজেশন, হ্যাঁ কিভাবে ডিস্ট্রিবিউশনটা করবেন, কারণ ওখানেও আবার যেমন থক করে, মানে এইভাবে আমাদের সামনের দিকে এগোতে লাগবে প্ল্যান ওয়েতে, সমন্বয় করে। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ সংক্ষেপে সুনির্দিষ্ট কিছু বিষয়গুলো তুলে ধরবার জন্য। ডক্টর মনসুর এবং জনাব শামস মাহমুদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচনায় সময় দেওয়ার জন্য। আমরাও আশা করব সরকার আসলে একটি সুনির্দিষ্ট নীতি পরিকল্পনা করবেন, এবং বিশেষ করে আমরা শ্রমজীবী মানুষের কথা যেটি বলছিলাম, যে তাদেরকে আসলে এই মুহূর্তে স্বল্পমেয়াদী সহযোগিতা কিন্তু পৌঁছানো প্রয়োজন, নয়তো তাদের জন্য আসলে দুর্ভোগের পরিমাণ বাড়তেই থাকবে। আমরা আজকের মতো এই ভ্যালি বিচ সংলাপ এখানে শেষ করছি। আগামীকাল দেখা হবে নতুন বিষয় নিয়ে, নতুন অতিথির সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।